দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখেন। দেখুন আমি যেটা বললাম ব্র্যান্ডিং ব্যাপারটা খেয়াল করতে হবে। দেখেন এটা আমার পার্সোনাল প্রোফাইল দেখাচ্ছি আমি। দেখুন আমি যে ব্র্যান্ডিং ব্যাপারটা বললাম, তো ব্র্যান্ডিং সাথে আপনি যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এ ব্যবসার ব্র্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এখানে যে নামটা থাকবে ইনস্টাগ্রামের নাম, ঠিক সেম ইউজার নেম আপনাকে ব্যবহার করতে হবে এবং ঠিক সেম ইউআরএল আপনার থাকে। ইউজার নেমটা অটোমেটিক আপনার ইউআরএল হয়ে যায়। হ্যাঁ, এটা আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তো আর যদি আপনি যে মার্কেটিং চিন্তা করেন, মার্কেটিং ক্ষেত্রে কী হবে, যদি ধরুন আমার অ্যাকাউন্টটা আমি মার্কেটিংয়ের জন্য ক্রিয়েট করতে চাই, তাহলে আমার অ্যাকাউন্টে নামটা আমার জনসংখ্যা থাকতো, আমার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতাম ডিজিটাল জয়ন্ত বা মার্কেটার জয়ন্ত। হ্যাঁ হ্যাঁ, এরকম আমি নাম দেবো, বা ইন্টারভিউনার জয়ন্ত বা ইন্টারভিউনার হাব। হ্যাঁ, এরকম আমি আমার যে গোল, আমি যে ধরনের অডিয়েন্স ক্যাপচার করতে চাই সেই অডিয়েন্স ক্যাপচারের উপর আমি এখানে নাম দিব। যদি আমি ব্র্যান্ডিং করি তাহলে অবশ্যই যা নাম আছে আমার সব জায়গায় এক নাম হবে। আর যদি আমি ব্র্যান্ডিং না করি সেক্ষেত্রে কী করবো, ব্র্যান্ডিং না করলে আমি এটাকে আমার মার্কেটিং গোলের উপর চিন্তা করে আমার ইউজার নেমটা ক্রিয়েট করবো। যেমন লাইক ডিজিটাল জয়ন্ত, ইন্টারপ্রেনার জয়ন্ত, এরকম আমি আমার ইউজার নেমগুলো খুলবো। এতে করে কী হবে, যখন কেউ এই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে ইন্টারপ্রেনার বা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল লিখে সার্চ করবে, তখন আমার এই যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা তার কাছে চলে যাবে এবং সেখান থেকে আমার ফলোয়ার গ্রো হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাকাউন্টটি রয়েছে, অ্যাকাউন্টের মধ্যে 849 ফলোয়ার রয়েছে, কিন্তু আমি কাউকে ফলো করি না। তো কাউকে ফলো না করে আমার সমস্ত যে ফলোয়ার রয়েছে সেই ফলোয়ারগুলো আমার কিন্তু এইভাবে এসেছে। কারণ আমার যে পার্সোনাল ব্র্যান্ড, আমি যে ব্র্যান্ডিং করেছি, পার্সোনাল ব্র্যান্ডিং আমি আমার যে বায়োটা দেখেন লিখেছি, বায়োতে দেখেন কী লিখেছি যে আই এম এ ইন্টারপ্রেনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। এবং দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখেন আমি এখানে ইন্টারপ্রেনার সামনে কী করছি, একটা হ্যাশট্যাগ ইউজ করেছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের সামনে একটা হ্যাশট্যাগ ইউজ করেছি। এর ফলে কী হয়েছে, যদি কোনো ব্যক্তি আমাকে সার্চ করে ডিজিটাল মার্কেটিং লিখে, কোনো ব্যক্তি যদি এন্টারপ্রেনার লিখে সার্চ করে, তাহলে বাংলাদেশ থেকে যদি বা আমার লোকেশন থেকে করে, তার কাছে আমার প্রোফাইলটা অটোমেটিক্যালি চলে যাবে। কারণ আমার এখানে এই ইন্টারপ্রেনার এবং ডিজিটাল মার্কেটিং লিখে একটা দুটো হ্যাশট্যাগ ব্যবহার করেছে। আই লাভ ট্রাভেল, সিঙ্গিং, ডান্সিং, ফিনান্সিং, ফটোগ্রাফি অ্যান্ড বার্ডস, ফলো মি টু স্পোর্টিস ওয়ার্ল্ড। পাশাপাশি আমি কী করছি, এই দুটো কিওয়ার্ডের পাশাপাশি আমার যেগুলোতে আমার ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টের বিষয়গুলো আমি দেখছি। আমি ট্রাভেল করি, সিঙ্গিং করি, ডান্সিং করি, ফিনান্সিং করি, ফটোগ্রাফি করি এবং আমার পাখি পছন্দ। তো আমি এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এতে করে কী হবে, যদি কেউ ফ্রিল্যান্সিং, ডান্সিং, সিঙ্গিং এগুলো নিয়ে সার্চ করে, এইটা যদি হ্যাশট্যাগ থাকার আমি হাই প্রায়োরিটি পাবো। কিন্তু এই যে কিওয়ার্ডগুলো আমি পাশাপাশি এই যে অন্য কিওয়ার্ডগুলো অ্যাড করেছি, এই কিওয়ার্ডগুলো তো আমি লো প্রায়োরিটি হলেও আমি পাবো। ঠিক আছে, এই কারণে আমার যে পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমার যে পার্সোনাল বিহেভিয়ার যেগুলো আমার ভালো লাগে বা যেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে, যেগুলোর প্রতি আমি ইন্টারেস্ট দেখাই, সেই বিষয়গুলোকে আমি এনে উল্লেখ করে দিয়েছি। এবং লাস্টে একটা হাই সার্চ ভলিউম কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড ইস্যু সেটাকে আমি ওয়ার্ল্ডকে অ্যাড করে দিয়েছি। তাহলে যদি কোনো ব্যক্তি আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে এসে সার্চ করে, তাহলে এই যে বায়োটা আমি এইভাবে স্পেলিং করে লিখেছি জন্য আমার কী হবে, আমার অটোমেটিক ফলোয়ার গ্রো হবে। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বলতে পেরেছি আপনাদেরকে? কারণটা হচ্ছে কি, আপনার যে ইনস্টাগ্রাম এটা কিন্তু হ্যাশট্যাগের উপর বেস করে না। তারা যে সার্চগুলো হয় সবগুলো হ্যাশট্যাগ কাউন্ট করে সার্চগুলো হয়। ঠিক আছে, ফার্স্ট হ্যাশট্যাগ কাউন্ট করে, তারপর আপনারা কিওয়ার্ড কাউন্ট করে। তো এই কারণে যারা সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চিং করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়গুলো পরিলক্ষিত হবে। এরপর দেখেন আমি কি করছি, আমার একটা ওয়েবসাইট আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমার এই ওয়েবসাইটে একটা বক্স থাকে, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে পাবেন। তো এখানে আমি আমার যে ওয়েবসাইট হেঁটে দিয়েছি, তাহলে যদি আপনি বিজনেসের জন্য করেন, আপনি বিজনেসের জন্য কী করবেন, বা আপনার যেটা একটা পেজ থাকে, কী করবেন, আপনার পেজে আপনার কোনো ওয়েবসাইট নেই, আপনার একটা পেজ আছে, তো আপনি কী করবেন, ওই পেজের লিঙ্কটা এখানে, বা আপনার পেজও নাই, আপনার টুইটারের অ্যাকাউন্ট আছে, তার টুইটার অ্যাকাউন্টটা এখানে আপনি লিঙ্কটা এখানে বিটিতে শর্ট লিঙ্ক করে এখানে আপলোড করবেন। কেন আপলোড করবেন, দেখেন যে ব্যক্তিটা ইন্টারপ্রেনার লেগে সার্চ করছে বা ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ করছে করে আমাকে পাইছে এবং আমার প্রোফাইলে আসছে, সে আমার বায়ো করার পর যদি আমার নিচে আমার ওয়েবসাইটটা দেখে, সে কি আমার সম্মুখে জানতে চাবে কি চাবে না বলেন? আমি একটা কোশ্চেন করেছিলাম যে যদি কোনো ব্যক্তি আমার প্রোফাইলে ইন্টারপ্রেনার সার্চ করে আসে এবং সে এসে আমার এই ওয়েবসাইটটা দেখতে পায়, সে কি আমার ওয়েবসাইটে যাবে কি যাবে না? মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার প্রায়োরিটি, মানে 70% ক্লায়েন্টের ক্ষেত্রে প্রায়োরিটি থাকবে যে সে আমার লিঙ্কে ক্লিক করে যাবে। তাহলে এতে করে কি হচ্ছে, আমার যদি একটা ভালো ফ্যান বেস থাকে এবং আমার যদি অডিয়েন্স রেগুলার গ্রো হয়, তাহলে কি হবে, তাহলে আমার যে অডিয়েন্সগুলো আমার প্রোফাইলে আসবে, তারা কী হবে, আমার এই যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে ড্রাইভ হবে। এখন ধরেন আমাদের ওয়েবসাইটে আমরা সার্ভিস সেল করি, সে যদি আমার ওয়েবসাইটে গিয়ে আরও ইন্টারেস্টিংভাবে ওয়েবসাইটে সাজাই, তাহলে কি সেই ওয়েবসাইট থেকে আমার কাস্টমার হতে পারে কিনা বলেন?
কাস্টমার। তাহলে এই কারণে আমরা আমাদের যদি ওয়েবসাইট দিব, ক্লায়েন্টের ওয়েবসাইট দিব, এবং যদি আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজ, ফেসবুক পেজ, তাহলে টুইটার প্রোফাইল, এগুলো আমরা শেয়ার করে দেবো। এটা শেয়ার করলে কী হবে, শেয়ার করার ফলে আমাদের যে ক্লায়েন্ট ভ্যালুটা, আমাদের ওয়েবসাইটের ভ্যালুটা, সেটা কিন্তু গ্রো হবে। ক্লিয়ার? এবং আমরা কাস্টমারকে ড্রাইভ করতে পারবো। হ্যাঁ, এটা একটা বিষয়। তাহলে আমরা যখন এই যে কাজ করবো, তো আমাদের বায়োটা সুন্দরভাবে লিখতে হবে। ইনস্টাগ্রামে আপনার বায়োটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু হিউজ ফলোয়িং আসে। আপনার একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমার যে এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এটা কিন্তু আমার যে এখানে লগ ইন করেছি, সেটা আমার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা। হ্যাঁ, আমার এই বিজনেস প্রোফাইলে দেখেন, আমার ইনোভেটিভ ডিজিটাল বিজনেস প্রোফাইলে আমি এখন পর্যন্ত কোনো পোস্ট করিনি, কিচ্ছু করিনি, সেটা আমার বিজনেস প্রোফাইল খুলে গেছে। আমরা ফেসবুকে অ্যাক্টিভ, কিন্তু আমরা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না, কারণ আমরা বাংলাদেশে যে সার্ভিস দিই সেটা আমি ইনস্টাগ্রাম থেকে পাবো না, কিন্তু আমরা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না, এবং খবরটা অ্যাক্টিভিটি দেখাই না। হ্যাঁ, দেখুন আমি এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো পোস্ট করিনি, কোনো পোস্ট আছে আমার 0 পোস্ট। দেখেন কত আছে, 0 পোস্ট না? আমি কি রেখেছি আমাদের যে কোম্পানির স্লোগান বায়োতে লিখেছি, উই আর ইনোভেট এ মাল্টি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই যে যদি কেউ এখানে এসে মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে সার্চ করে, সেক্ষেত্রে আমার প্রোফাইলটাকে অটোমেটিক শো করে। এর ফলে দেখেন আমার এখানে আমি মাত্র ফলো করছি 2 জনকে, আমি অ্যাকাউন্টে রেগুলার ঢুকিও না, ঠিক আছে? তারপরে দেখেন আমার ফলোয়ার কতগুলো আসছে ভাই, 30টা ফলোয়ার আসছে না? এগুলো কিন্তু আমার অটোমেটিক আসে, আমি কোনো পোস্ট করিনি, আমি কিচ্ছু করিনি, কোনো হ্যাশট্যাগও দিইনি, শুধুমাত্র বায়োটা লিখছি, বায়োটা থেকে আমার এটা আসছে। এবং আমার যে ওয়েবসাইটে রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে কোনো ব্যক্তি যদি আমার এখানে আসে, যদি সে ওয়েবসাইটে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যায়, তাহলে আমার কি হচ্ছে, এখান থেকে আমার সেলস ড্রাইভ হচ্ছে না? তো এই জন্য আপনাদের যে বায়োটা আপনারা লিখবেন, এটা খুব ভেবেচিন্তে লিখবেন যে আপনার গোল কি। আপনি ব্র্যান্ডিং গোল না, আপনার ব্যবসা গোল, মার্কেটিং গোল। মার্কেটিং করলে আপনার প্রোডাক্টিভিটি সম্বন্ধে বায়ো লিখবেন, আর ব্র্যান্ডিং গোল হলে আপনার সম্পর্কে লিখবেন। ঠিক আছে? হ্যালো নেবু, হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি, কয় তারিখ থেকে শুরু হয়েছে? এটা তো আমি শনিবার থেকে করেছি, শনিবার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে, হ্যাঁ। ও ভাই M762 কে নিছে ভাই। তো আমাদের চিন্তা করতে হবে, 12টা সময় গোল চিন্তা করতে হবে যে আমার গোল কি। তো আমার যে গোল হবে তার উপর বেস করে আমি কিন্তু এটা ও ভাই M762 সাজাবো। কে নিছে। ঠিক আছে? তাহলে আমার যদি ব্র্যান্ডিং করে, তো ব্র্যান্ডিং করলে আমরা আপনার ব্র্যান্ড ভ্যালু কোথায়, আপনার কতদিন ধরে ব্যবসা করেন, বাংলাদেশে আপনাদের র্যাঙ্ক কিরকম, এই বিষয়গুলো বাজারে থাকবে। আর মার্কেটিং হয়, মার্কেটিং হলে আপনার ভাই M762 টা কে নিছে, প্রোডাক্ট আমার কি, তো দরকার নাই। আপনারা কোন ধরনের কাস্টমারকে অ্যাট্রাক্ট করেন, এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? যে এখানে দেখতে পারেন যে জুয়েলারি প্রোডাক্টের সেরা কালেকশন M762 টা কে নিছে। আনন্দ জুয়েলার্স, এইভাবে আপনি কিন্তু, আমরা এখানে এই ধরনের জুয়েলারি সেল করি, এগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার ওই যে জুয়েলারি মার্কেটিং কত দরকার ছিল, সেই মার্কেটিং আপনার বায়ো থেকে সে জেনে যাচ্ছে। আর যদি ব্র্যান্ডিং করেন, তো ব্র্যান্ডিং দেখলে কি করবেন, যে বাংলাদেশের সেরা ক্লোথিং কাপড়, আমাদের এখন এতগুলো কাস্টমার রয়েছে, আমাদের বাংলাদেশের সব জেলায় অফার রয়েছে। আমরা চাই সব সময় ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টের চাহিদা পূরণ করে, আধুনিকতার সাথে চাহিদা পূরণ করে, মানসম্মত উপহার দিয়ে এই ধরনের যে বিষয়গুলো সাজিয়ে লেখা যায়, এই বিষয়গুলো লিখবেন। তাহলে যদি ব্র্যান্ডিংয়ে যান, ব্র্যান্ডিং টাইপ স্টার্টার বায়ো হবে, মার্কেটিং গেলে মার্কেটিং টাইপ বায়ো, তাহলে আপনার গোলের উপর ডিপেন্ড করে বায়ো হবে। ঠিক আছে? তো এখন আপনারা যে কোনো ব্যক্তি বায়ো লিখে দিতে পারবেন না? এখন 4-5 2-3 সেন্টেন্সের মধ্যে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা যে কোনো কোম্পানি। আচ্ছা, যদি বায়ো লিখে দিতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ দেখাই। ফাইবারে যায়, হ্যাঁ, ফাইবার সময় গেলাম, এখানে সার্চ করলাম ইনস্টাগ্রাম বায়ো। দেখেন এখানে কতগুলো সার্ভিস দেখাচ্ছে ভাই, কতগুলো সার্ভিস দেখাচ্ছে এখানে বলেন।
এবং আর তো অ্যাকাউন্ট দেখেন তো প্রত্যেক কাজ করা করে আছে যে আই উইল ক্রিয়েট এ বায়ো দ্যাট ক্যাপটিভেস, হ্যাঁ, 162টা রয়েছে। আই উইল অ্যাড লিঙ্ক ইন ইউর বায়ো ফর আউট অন হোম অ্যান্ড গার্ডেন ইনস্টাগ্রাম পেজ, গার্ডেন এর উপর যে পেজগুলো সেটাতে সে কাজ করে। আচ্ছা, আই উইল রাইট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড অপটিমাইজিং ইনস্টাগ্রাম বায়ো, কাজ করে 6টা। আই উইল ক্রিয়েট অ্যান ইউনিক ইনস্টাগ্রাম বায়ো ইন ওয়ান ডে, ভাই ওয়ালেট কি? সে 33টা রিভিউ আছে তার অ্যাকাউন্টে, আরও বেশি কাজ করতে পারে। দেখেন তাহলে এছাড়া এই বায়ো লিখেই ইনস্টাগ্রামে অনেকে কাজ পাচ্ছে কিনা দেখেন। এলেক্সে 539 লিখেছে, ঠিক আছে। এরকম দেখেন প্রত্যেকে বায়ো লিখেছে, বায়ো লিখে লিখে প্রত্যেকের অ্যাকাউন্টে কি অর্ডার আছে? হ্যাঁ, প্রত্যেকের অ্যাকাউন্টে অর্ডার রয়েছে। তো যেহেতু দেখেন প্রত্যেকের অ্যাকাউন্টে অর্ডার রয়েছে, তাহলে আপনারা যদি এরকম একটা গিগ খোলেন যে আই উইল রাইট ইনস্টাগ্রাম বায়ো, ঠিক আছে, বা রাইট কিলার ইনস্টাগ্রাম বায়ো, আই উইল রাইট কোয়ালিটি ইনস্টাগ্রাম বায়ো, তাহলে কি আপনাদের মানে ভালো হবে না খারাপ হবে বলেন? মানে আপনারা সেল করতে অবশ্যই, তাহলে আপনারা সেল করতে পারবেন, পারবেন কিনা বলেন? সেল হবে না? হ্যাঁ, সেলটা কেন হবে বলেন? কারণ আপনাদের এখানে দেখেন, এখানে কম্পিউটার নাই। আপনার ফেসবুকের গিগ দেখেছি, ফেসবুকের গিগে আমাদের কম্পিউটার কত ছিল ভাই বলেন তো? 50,000 কম্পিউটার, তাই কি না? কিন্তু আপনি যে এখানে আছেন, এখানে কিন্তু আমাদের এই 50,000 কিন্তু কম্পিউটার নাই, আমাদের কম্পিউটার একদম কম, মাত্র 78 জন। তাহলে আপনি যদি এখানে গিগ তোলেন, আপনার গিগটা র্যাঙ্ক হবে কিনা বলেন? র্যাঙ্কে আসবে কিনা বলেন? ভাই কি এখন আমার ছিল এখনটা দিয়ে দেব। আর র্যাঙ্কে আসলে সেল আসবে, আর যদি সেল আসে তাহলে আমরা কি খুশি হব, তাই না? হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই এটার উপরে গিগ তুলবেন, আর এই গিগটা সবার তো শেয়ার করবেন না, ঠিক আছে? এই গিগটা কথা তো সবাই জানে না। সব আপনারা যদি শেয়ার করেন তাহলে কি হবে? আপনাদের কম্পিউটার বাড়বে। আর শেয়ার না করেন, নিজেরাই তোলেন, তাহলে কম্পিউটার থেকে কমবে। মনে থাকবে? ওকে, তাহলে আপনারা আজকে এই গিগটা তুলে ফেলবেন, এসে বারো বেটার কাজ পাবেন। কেউ ফেসবুক তুলবেন, কেউ ইনস্টাগ্রাম বায়ো তুলবেন। হ্যাঁ, তো এরপরে আসি। এরপরে হচ্ছে দেখেন, আমি যে ইনস্টাগ্রামটা ইউজ করি, আমাকে ইনস্টাগ্রামে দেখেন অনেকগুলো স্টোরি জোন রয়েছে, স্টোরি আমি স্টোরি হাইলাইট করেছি আবার। তো আমি রেগুলার এখানে প্রায় আমার কী করি, আমার যে দিন অ্যাক্টিভিটি করি সেগুলো স্টোরিতে দিই আমি। তাহলে ইনস্টাগ্রামে আপনি যদি অডিয়েন্স গ্রো করতে, আমার যে এত ফলোয়ার সব কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি থেকে আসছে, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, এখান থেকে কিন্তু আসছে। হ্যাঁ, তো এখানে আমি যেটা করেছি দেখেন, এখানে আমি আমাদের মেন যেগুলো স্টোরি ফলো রিয়াকশন হচ্ছে সেগুলোকে হাইলাইট করে রেখেছি। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে পোস্ট দেখাচ্ছে, ঠিক আছে। এই পোস্টগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখেন ধর আমি এই পোস্টটা দেখবো, এই পোস্টটা দেখবো, দেখেন এই পোস্টটা আমি কী করেছি, এখানে লিখে দিয়েছি সবুজ আমাদের দাদা। দেওয়ার পরে কী করেছি আমি, সৌরভ গাঙ্গুলি যেহেতু তার বার্থডে সেলিব্রেট করতেছি, আমি কী করছি, তাকে আমি মেনশন করেছি, সৌরভ গাঙ্গুলি দেওয়া আছে এখানে। তারপর আমি কী করছি, হ্যাশট্যাগ দিয়েছি দাদা সৌরভ গাঙ্গুলি বার্থডে বয় সেলিব্রেশন। তাই দেখেন সৌরভ গাঙ্গুলির সাথে এই হ্যাশট্যাগুলো যায় কিনা। যদি আমি তার জন্মদিন আমি সেলিব্রেট করতেছি, তার নাম চলবে, দাদা চলবে, বার্থডে বয় চলবে, আর কি সেলিব্রেশন চলবে, এই হ্যাশট্যাগুলো নিয়ে আমি তাকে প্রমোট করেছি। এখন দেখেন যেহেতু এই হ্যাশট্যাগটা সেদিন ট্রেন্ড চলছে, তো এই কারণে কি হচ্ছে, আমার রিস্ক কম পাবো, বা আমাকে সবাই টাইম মানে খুঁজে পাবো না। এই কারণে কি হচ্ছে, আমার এটাতে লাইক কম আসছে, ঠিক আছে। আমার হ্যাশট্যাগ ঠিক আছে, আবার কিন্তু লাইক কম আসছে, কারণ কি আমার ফ্যান ব্যাচ ছোট, আমার মিলিয়ন লাইকের ফ্যান ব্যাচ নাই, বা মিলিয়ন ফলোয়ার বা আমার 1000 ফলোয়ারের ফ্যান ব্যাচ নাই, কারণ আমার লাইকটা কম আসে, সবার কাছে এই হ্যাশট্যাগটা রিস্ক করে নাই, ঠিক আছে। তো আবার আমি আবার নিচের দিকে একটু আসি, নিচের দিকে এসে দেখি আমার ব্যক্তিগত, আর যেহেতু আমার একটা ব্যক্তিগত প্রোফাইল, আমার ব্যক্তিগত মানুষ এখানে লাইক কমেন্ট করে, তাহলে আমার এই কারণে আমার ব্যক্তিগত ছবি বলতে বেশি লাইক আসে, কিন্তু এই ধরনের পোস্টের লাইকটা কম আসে। তারপর আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন আমাদের দেশে আপনার ইনস্টাগ্রাম ইউজার কম, তারা ম্যাক্সিমাম এই অসৎদেরকে ফলো করে, তো এই কারণে আসলে বাংলাদেশে ইনস্টাগ্রাম লাইকটা কম আসে। তারপর দেখাচ্ছি আপনাকে জিনিস, এটা এই ইমেজটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে লাইক পাওয়া সর্বোচ্চ ইমেজ। হ্যাঁ, তো এটা আমি লাস্ট ইয়ার দুর্গাপূজায় ইন্ডিয়াতে গেছিলাম, তো সেই সময় ছবিটা আমি আপলোড করেছিলাম ইনস্টাগ্রামে। তো তখন আমি এটা করেছিলাম, আমি
আপনার যেহেতু দুর্গাপূজা চলতেছিল, আমি দুর্গাপূজা কিওয়ার্ডটাকে ধরেছিলাম, দুর্গাপূজা 2019, এবং আরেকটা হ্যাশট্যাগ আমি ধরেছিলাম, সেটা হচ্ছে ট্রাভেল ইন্ডিয়া। হ্যাঁ, এই দুটো দিয়েছিলাম। আমি নিজেও কল্পনা করিনি যে আমার এই ছবিটাতে 700 লাইক আসবে। কি হয়েছে জানেন, এখানে এই যে কিওয়ার্ড আমি যে হ্যাশট্যাগ দুটো নিয়েছি, আমি দিয়েছি সেলিব্রেশন সপ্তমী নাইট, মানে সপ্তমী দিয়েছি, মানে পুজোর প্রথমের দিকে এটা পোস্ট করেছি। তো আমি যে যে জিও লোকেশন থেকে পোস্ট করেছিলাম, সেই জিও লোকেশনে যারা ইনস্টাগ্রাম ইউজার ছিল, তারা দুর্গাপূজা অনুযায়ী মানে আপনার ফটো আপলোড করতো। কিন্তু আমি কি করেছি, আমি দুর্গাপূজা 2019 আপলোড করেছি হ্যাশট্যাগ দিয়ে। তো দেখেন আমার এখানে কি আছে, আমি রেখেছি দুর্গাপূজা 2019 সেলিব্রেশন, কিন্তু আমি কি করেছি, এটাকে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি এটাকে আমার ক্যাপশনটাকে লিঙ্ক করে দিয়েছি। তাহলে এর ফলে কি হয়ে গেছে, আমার এই যে সার্চগুলো, যারা যারা দুর্গাপূজা লেগে সার্চ করতেছিল, 2019 সার্চ করতেছিল, সবগুলো কি হচ্ছিল, আমার হ্যাশট্যাগ থেকেই সামনে নিয়ে আসতেছিল, বা র্যাঙ্ক করে দিয়েছিল। র্যাঙ্ক করার ফলে কি হয়েছে, আমার অটোমেটিক কিন্তু লাইক চলে আসছে। আমি যে যে এলাকায় ছিলাম সেই এলাকা থেকে কিন্তু আমার ম্যাক্সিমাম লাইক, আমার ইন্ডিয়ান লাইক, সব লাইক আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। কি কারণে আসছে, এই যে এই ইয়েটা আমার হিট করে গেছে, দুর্গাপূজা 2019 হিট করে গেছে। পাশাপাশি একটা আমি দিয়েছিলাম ট্রাভেল ইন্ডিয়ার কারণে যারা ট্রাভেলার্স, তারা আমাকে এটাতে খুঁজে পেয়েছে। এইটা হেড করার কারণে এটা আমার র্যাঙ্ক হয়ে গেছে, যাতে কি হয়ে গেছে, আমার 767টা লাইক চলে আসে। অর্থাৎ আমি জানি ক্যাপশনটা দিয়েছি, ক্যাপশনটাকে খুব বড় দিয়েছি। তো এটা আমার মনে রাখবেন যে ইনস্টাগ্রামে যখন ক্যাপশন দেবেন ছোট দেবেন, এবং পারফেক্ট হ্যাশট্যাগ দেবেন। ধরেন 5টা 7টা 10টা বেশি হ্যাশট্যাগ দিবেন না, যে হ্যাশট্যাগটা পারফেক্ট ম্যাচ করা আপনার সাথে। দেখেন আমার অনেক সময় দেখি যে আমরা হ্যাশট্যাগটা এইভাবে দিই, যেখানে লিখেছি দুর্গাপূজা সেলিব্রেশন, তারপরে এসেছি সপ্তমী নাইট, তারপরে রিসার্চে দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে আবার আছে দুর্গাপূজা 2019। এইভাবে আমরা হ্যাশট্যাগগুলো দিই না নর্মালি যখন হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাঁ, শিখে দেবো ভাই, হ্যাশট্যাগুলো বলে দেবো, কীরকম হ্যাশট্যাগ নেবেন বলে দেবো। হ্যাঁ, যাই হোক, আমার সঙ্গে আমরা হ্যাশট্যাগ ইউজ করি, ফেসবুকে যখন আমরা পোস্ট করি, আমাকে লাস্টে একটা হ্যাশট্যাগ দিই। হ্যাঁ, হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা কী করি, আসলে আপনাকে হ্যাশট্যাগ কেটে বোঝেন হ্যাশট্যাগটা আসলে কী জিনিস? আচ্ছা, ট্যাগ কি, ট্যাগ সম্বন্ধে আমার ট্যাগ, হোয়াট ইজ ট্যাগ? ট্যাগটা কি বলেন তো? হ্যাঁ, কোনো বস্তুর বৈশিষ্ট্য বা এক কথা কোনো বিষয়কে আলাদাভাবে মার্ক করে রাখার পদ্ধতি ট্যাগ, রাইট? যেমন আমরা বাসায় চিনি কোটা ট্যাগ লাগায় রাখি চিনি, আমরা লবণের কোটা ট্যাগ লাগাই রাখি লবণ, তাই কি? আমরা তাহলে ট্যাগ লাগানোর কারণে কি হয়, আমরা সহজে চিনিটাকে খুঁজে পাই, লবণটাকে খুঁজে পাই, তাই না? তো সেম ভাবে সার্চ ইঞ্জিনও এটা করতে চায়। তো মানুষ যখন কোনো বিহেভিয়ার বা কোনো নির্দিষ্ট বিষয় সার্চ করে, তাহলে কোনটাকে খুঁজে পাওয়া সহজ হবে, যার জায়গায় লেখা আছে তারাকে খুঁজে পাওয়া সহজ হবে না? আমি যদি রান্নাঘরে গিয়ে, আপনি যদি আপনার রান্নাঘরে চিনি কোটার মধ্যে চিনি আর লবণে করে লবণ লিখে রাখেন, আপনার রান্নাঘরে যে ব্যক্তি যাক, সে যদি চিনি সার্চ করে, সে চিনি পাবে কি পাবে না? সে যদি লবণ সার্চ করে, লবণটা পাবে কি পাবে না? পাবে কি না বলেন? পাবে। তো তো যখন আমরা ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইটগুলোতে একটা ট্যাগ আপলোড করার অপশন থাকে। যারা ওয়েবসাইট, যারা অথর বানায়, যারা অথর ওয়েবসাইট, তারা বিভিন্ন পোস্ট পাবলিশের সময় ট্যাগ আপলোড করার ম্যানুয়াল অপশন থাকে, যেটা গুগল খুব সহজে ওই ট্যাগগুলো দেখে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাকে সার্চ করে গুগল সার্চ ইঞ্জিনে, তখন গুগল তাকে প্রায়োরিটি দেয়। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু অন্যরকম, কারণ সোশ্যাল মিডিয়া থেকে যদি কেউ সার্চ করে, সে কিন্তু গুগলে সার্চ করে না, গুগলে করে সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস। কারণ আপনি আপনার ফ্রেন্ডকে ফেসবুকে খুঁজবেন, আপনি কি গুগলে সার্চ করেন না ফেসবুকে সার্চ করেন? অবশ্যই ফেসবুকে সার্চ করেন। মানে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে, তাদেরকে অবশ্যই ফেসবুকে সার্চ করতে হয়। তো এই কারণে যারা সোশ্যাল মিডিয়ায় কোম্পানি যে চিন্তা করলো যে আপনার যখন আমরা তারা নিজেরা কোনো জিনিস আপলোড করে বা ইয়ে করে, সেই জন্য তারা এসইও করার সময় সার্চ ইঞ্জিনে ট্যাগগুলো ভালোভাবে রিসার্চ করে নিজেরা পাবলিশ করে দেয়। এখন ধরেন আমি ফটো পোস্ট করলাম, আমার পোস্টটা কোন ক্যাটাগরি, এটার জন্য যদি একটা লোক ফেসবুক রাখে, তাহলে ফেসবুকে এতগুলো ইউজার, কতগুলো লোক রাখতে হচ্ছে, প্রতিটা পোস্ট ফেসবুক এডিট করতে হচ্ছে কিনা বলেন? ফেসবুকের জন্য কষ্টকর হয়ে যাবে না প্রতিটা পোস্ট এডিট করে ট্যাগ লাগানো? ফেসবুক অথরিটির জন্য কষ্টকর হবে কিনা বলেন? কারণ আমার পোস্টটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, সেটা কিন্তু ফেসবুককে ম্যানুয়ালি এডিট করতে হতো। তো এই সমস্যার সমাধান করার জন্য তারা কি করলো, তারা একটা সিস্টেম করলো যে ইউজাররাই তাদের ট্যাগটা করে দেবে। তাহলে ট্যাগটা করে কি করলো, তার একটা সিস্টেম আনলো যে একটা আইকন, যেহেতু এই ওয়েবসাইটগুলো প্রোগ্রামিং কোড দিয়ে তৈরি করা, পিএসপি আছে, মাইস্কুল আছে, হ্যাঁ, এখন আপনার
রিয়াক্ট আছে, এরকম ভালো ভালো আধুনিক ফ্রেমওয়ার্ক তৈরি করা এই ওয়েবসাইটগুলো। তো তারা চিন্তা করলো যে এই ফ্রেমওয়ার্কের একটা ট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশ হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে, মানে একটা আইকন বা সিম্বল যেটা আপনার এই কোডিং এর সময় ব্যবহার করা হয়। তো এই জন্য তারা কি করলো যে আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে যদি হ্যাশ ইউজ করেন, হ্যাশ ইউজের পরে আপনি কোনো ট্যাগ লিখে দেন, মানে ট্যাগটাকে মার্ক করে দেন, তাহলে ওইটাকে সোশ্যাল মিডিয়া একটা ট্যাগ হিসেবে কাউন্ট করবে, মানে একটা ক্যাটাগরি বা একটা জাতীয় পোস্ট বলে সোশ্যাল মিডিয়া বুঝে পারবে। মানে হ্যাশ ইউজ করে কোনো একটা ওয়ার্ড লিখলে সেটাকে একটা ট্যাগ ভাববে। যেহেতু ট্যাগটা ইউজ করার জন্য হ্যাশ ব্যবহার করা হয়, এই জন্য এর নাম হচ্ছে হ্যাশট্যাগ। ক্লিয়ার? আমি বললাম যে যেহেতু আমাদেরকে ট্যাগ ইউজ করতে হচ্ছে, এই ট্যাগ সার্চ ইঞ্জিনকে আমাদেরকে খুঁজে বের করার জন্য বা আমাদের পোস্টের আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হচ্ছে। তো যেহেতু সোশ্যাল মিডিয়ার পক্ষে সম্ভব না প্রত্যেকটা পোস্টকে আলাদা আলাদা ভাবে নিজেদের অথরিটি লোক দিয়ে আলাদা আলাদা ভাবে করে দাও, কারণ আপনি দিনে 1 লাখ পোস্ট করতে পারেন। তো 1 লাখ পোস্ট করার জন্য একজন লোক বসে থেকে আপনার এই পোস্ট এডিট করবে, এটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব না। এই কথা তারা কি করলো যে মানুষজন যারা পোস্ট করার সময় তাদের পোস্টটা বেশি লাইক পাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই তাই যারা সমজাতীয় তারা যখন তাকে দেখে, এই জন্য কি করলো তারা একটা ট্যাগিং সিস্টেম হলো। ট্যাগিং সিস্টেম কীভাবে কাজ করবে, যখন ব্যক্তি পোস্ট করবে, পোস্ট করার সময় শুধু হ্যাশ ব্যবহার করে হ্যাশের পরে যে ওয়ার্ডটা লিখবে সেটাকে তারা সোশ্যাল মিডিয়া সার্চ থেকে বলে দিল যে তুমি হ্যাশের পরে কোনো ওয়ার্ড লেখাকে সেটাকে ট্যাগ হিসেবে কাউন্ট করো। অর্থাৎ আপনি পোস্ট করার সময় হ্যাশের পরে কোনো যদি ওয়ার্ড লেখেন, সেই ওয়ার্ডটা অটোমেটিক্যালি কী হয়ে যায়, হ্যাঁ আপনার ট্যাগ হিসেবে কাউন্ট হয়ে যায়। এই কারণে দেখেন যে আমি যে এই যে এখানে আইকন নিয়ে যাচ্ছি, দেখেন আমার কার্সার নিয়ে গেলে কি হচ্ছে, এটা দেখেন ক্লিকেবল হচ্ছে, এটা ক্লিকেবল না দেখেন তো, কিন্তু এই লেখাগুলো আমি ক্লিকেবল না, এই লেখাগুলো ক্ষেত্রে আমার ক্লিকেবল কাজ করছে, বাট এখানে আসে ট্যাগে আসলে ক্লিকেবল হচ্ছে। এটা তখন সার্চ ইঞ্জিন জায়গায় যখন আপনি হ্যাশ দেবেন অটোমেটিক সার্চ ইঞ্জিন জায়গায় ট্যাগ হিসেবে জাস্টিফাই করে নেয়, নিয়ে আপনার এখানে কাজ করে দিচ্ছে। অর্থাৎ আপনার এই পোস্টটাকে আলাদাভাবে একটা ক্যাটাগরিতে ভাগ করে দিল। আর যেহেতু এটাকে ট্যাগ লাগানো হলো, আর ট্যাগটা লাগানোর জন্য কি ইউজ করা হলো, হ্যাশ ইউজ করা হলো, তাই এর নাম হচ্ছে হ্যাশ ট্যাগ। ক্লিয়ার? ওকে, তো এই হ্যাশট্যাগ ব্যবহার করে কি হচ্ছে, আপনার যে কোয়ালিটি প্রোডাক্ট আপনি যে পোস্টটা করতেছেন, আপনার পোস্টের সাথে কারা কারা যায় সে ধরনের ব্যক্তিকে আপনি মার্ক করতে পারছেন। আপনার আশপাশের লোকজন কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করে সার্চ করে এটা দেখে আপনি এই ধরনের ব্যবহার করতে, তাহলে এতে করে আপনার কি হচ্ছে, আপনার লাইকটা বা আপনার এই যে এঙ্গেজমেন্টটা বলেন সেটা অর্গানিকলি গ্রো হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যখন ইনস্টাগ্রামে পোস্ট করব তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখতে হবে কিনা বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিনা। এবং অপ্রাসঙ্গিক ট্যাগ ইউজ করবো না, অপ্রাসঙ্গিক ট্যাগ ইউজ করবো না। যেমন ধরেন আমার এখানে আমি ইউজ করতে পারতাম দুর্গাপূজা 2019 সেলিব্রেট করতে পারতাম, নিচে করতাম হ্যাশট্যাগ দুর্গাপূজা 2019, তাহলে কিন্তু এই একই জিনিস আমি 2 বার লিখতে হতো। তো আমি কিন্তু এখানে চাইলে হ্যাশট্যাগ দিয়ে এটা যে পুরো বুঝতে হবে দুর্গাপূজা 2019 সেলিব্রেশন, বুঝতে হবে কিনা বলেন। তাহলে আমি যেখানে হ্যাশট্যাগ যদি ইউজ করা যায়, আমি ক্যাপশনের মধ্যে আমি হ্যাশট্যাগ দিলে ওটা আমার হ্যাশট্যাগ হয়ে যাবে। তাহলে যেখানে হ্যাশট্যাগ ইউজ করা যায় সেখানে আমি হ্যাশট্যাগ ইউজ করবো। এমনটা না যে আপনি ক্যাপশন লেখার পরে আপনাকে হ্যাশট্যাগ এসে লাস্টে দিতে হবে, হ্যাশট্যাগ যে কোনো জায়গায় ইউজ করা যায়। ঠিক আছে? জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই রেট। ওরা তো ট্রেন ধরার জন্য, ট্রেন ধরার জন্য। যেমন আমিও তো ট্রেন ছিল, ধরুন আমি দুর্গাপূজায় গেছি, তা দুর্গাপূজাটা ট্রেন না, আমিও ট্রেন ধরেছি। ট্রেন ধরতে পারেন, কিন্তু ট্রেন ধরলে যে আপনি হাই রিস্ক পাবেন এমনটা না। এটা ডিপেন্ড করবে আপনি যে ট্যুরটা করতে চান সেই ট্যুরটার কোয়ালিটি কীরকম। আপনার যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রামের ক্ষেত্রে অবশ্যই আপনার পিকচার কোয়ালিটি ভালো হতে হবে। পিকচার কোয়ালিটি ভালো না হলে আপনি ভালো রিয়াকশন পাবেন না। ঠিক আছে? ভালো যত ভালো পিকচার আপনি ইনস্টাগ্রামে আপলোড করেন তত ভালো রিয়াকশন আপনি ইনস্টাগ্রাম থেকে পাবেন। ওকে, সেম লাইক টুইটার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমি আমার যে ফটোগুলো দিয়েছি ম্যাক্সিমাম ফটোগুলোতে কিন্তু লাইক আসছে, এটা 200 ফটো আসছে, এটা 326 আসছে, বাট এগুলো প্রত্যেকটাই দেখবেন আমি একটা করে হ্যাশট্যাগ ইউজ করেছি। যেমন এটাতে আমি ইউজ করেছি অ্যাটিটিউড। ঠিক আছে? এই হ্যাশট্যাগুলো কি করেছে, আমাকে লাইক এনে দিয়েছে, আমার ফলোয়ারদেরকে ডিস করেছে, এবং অন্য যারা আমার ফলোয়ারের বাইরে আছে তাদের কাছ থেকে আমাকে লাইক এনে দিয়েছে। ঠিক আছে? যেহেতু তারা আমাকে ফলো করে
এই কারণে আমার পার্সোনাল ফটোগুলোতে বেশি লাইক আসে এবং অন্য ফটোগুলোতে খুব একটা লাইক পাইনি। কিছু কিছু জিনিস যেমন এই গানটাতে আমি 19K ভিউ পাইছি, এই কবিতাতে এটাতে মনে হয় পাইছি 15K ভিউ, এটাতে হয়েছে কত 636 লাইক। একটা আমার 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 নিচে গান ছিল একটা, ওটা তোমরা 50,000 ভিউ পাইছিল, এটা এটা 50,000, এটাতে 25টা, এটাতে আবার এগুলোতেও কম পেয়েছি। ঠিক আছে, এই জন্য কোনটা পাবেন এটা কিন্তু শিওর না, এই জন্য আপনাকে হ্যাশট্যাগ করে রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগ করে রিসার্চ করে পারফেক্ট হ্যাশট্যাগ যদি আপনি যদি করতে পারেন তাহলে আপনার ভালো আসবে। আর আপনি যদি রেগুলার পোস্ট করেন, রেগুলার টাইমিং থাকলে আপনার লাইক পাবেন। যেমন এই যে এই পোস্টগুলো আমি করেছিলাম, এই পোস্টগুলো সবগুলো সমসাময়িক ছিল, এই যে যতগুলো পোস্ট দেখতেছেন আপনি সেগুলো সবগুলো সমসাময়িক ছিল, যার ফলে আপনার এগুলোতে আপনার আপনার ভিউয়ার বলেন আর লাইক বলেন সেগুলো মোটামুটি ভালো আসে পরপর পোস্টগুলো। এটাতে পোস্ট 400, এটাতে 29টা, এটাতে 600, এটাতে 15K, এটাতে 29, এটা সব সমসাময়িক ছিল, পরপর ছিল, এই কারণে এগুলো রিচ ভালো ছিল। আমি যদি মনে করেন 1 মাস 2 মাস পর পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার এটা কমে যাবে। তো আমাদের চিন্তা থাকবে যদি আমার ইচ্ছা হয় যে আমি ইনস্টাগ্রাম গ্রো করবো তাহলে আমাকে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার স্টোরি দিতে হবে। এরপর দেখেন একটা জিনিস হচ্ছে আইজিটিভি। আইজিটিভি হচ্ছে কি ইনস্টাগ্রাম একটা যে ভিডিও আপলোডের সার্ভিস, সেটা হচ্ছে আইজিটিভি। যদি আপনি ইনস্টাগ্রামে কোনো ভিডিও আপলোড করেন সেটা যদি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের নিচে হয় তাহলে সেটা আপনার 30 বা 40 সেকেন্ডের মধ্যে থাকে, সেটা হচ্ছে আপনার পোস্ট হিসেবে কাউন্ট হবে। বাট যদি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের উপর চলে যায় তাহলে সেটাকে একটা ভিডিও হিসেবে কাউন্ট করে বা তখন সেটাকে আইজিটিভিতে মুভ করে দেয়। আইজিটিভিটা হচ্ছে কিরকম, যারা ইনস্টাগ্রাম ইউজ করে তারা ইনস্টাগ্রামে যাওয়ার পর টিভি সেশন পাবে, টিভিতে গেলে ইনস্টাগ্রাম টিভি, এই ইনস্টাগ্রাম টিভিতে আমরা টিভি দেখি, টিভিতে অনেক কিছু প্লে হয়, তাই না, একটা বাটা অনুষ্ঠান প্লে হয়। এরকম ইনস্টাগ্রামে একটা বাটা এই পাবলিকের যে সারা ভিডিওগুলো একটা বাটা চলে আসে। যদি আপনি আইজিটিভিতে ভিডিও দেন তাহলে কি হবে, মানুষ যখন আইজিটিভি ওপেন করবে তখন আপনার এই ভিডিওগুলো যাবে। এখন যদি কেউ আপনার কোনো ভিডিও ভালো লেগে থাকে, সে পছন্দ করে, তাহলে সে কিন্তু আপনার ওখান থেকে ফলোয়ার হতে পারে, আপনার ব্যবসা আপনাকে রেগুলার ফলো করতে পারে। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং কি করতে হবে, সর্বপ্রথম নিজের বায়োটাকে ঠিক করতে হবে, আমার গোল ঠিক করতে হবে, আমি মার্কেটিং করবো না ব্র্যান্ডিং করবো সেটা ঠিক করতে হবে। তারপরে আমাকে রেগুলার স্টোরি আপলোড করতে হবে, আমাকে স্টোরিগুলোকে হাইলাইট করতে হবে। এরপর আমাকে কি করতে হবে, পোস্টগুলো যখন করবো পোস্ট করার সময় আমাকে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, হ্যাশট্যাগ রিসার্চ করে আমাকে পোস্ট করতে হবে। ঠিক আছে, তারপর একটা জি জি বল। না এর জন্য আপনার কোনো আলোচনা নেই, আপনি একটা বই আছে ওইটা বলে দিচ্ছি আমি। এখান থেকে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, কোন হ্যাশট্যাগে কীরকম লেখালেখি হয়। এখানে টুলস আছে, যেমন আপনি ফেসবুকে সার্চ করবেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ টুলে সার্চ করবেন, করার পরে আসবেন এইটা ইনগ্রামার, ইনগ্রামারে আসবেন, পুরো ফ্রি। হ্যাঁ, এখানে এসে আপনি ধরেন একটা কিওয়ার্ড লিখবেন, ধরেন আপনি যাচ্ছে যেহেতু আমি এন্টারপ্রেনার লিখেছি বা আমি ধরেন ডিজিটাল মার্কেটিং কি কি কিওয়ার্ড চলে দেখবো। কিওয়ার্ড লিখলাম, দেখে আমি জেনারেট কিওয়ার্ডে ক্লিক করলাম। এখানে আমার অ্যাকাউন্ট খোলা নেই, আমি অনেকবার দেখেছি জন্য আমাকে অ্যাকাউন্ট খুলতে বলছে। অ্যাকাউন্ট খুললে আমি বাকি অসংখ্য দেখা দেবে আমাকে। হ্যাঁ, সাইন আপ করলে আমাকে সব অসংখ্য দেখা, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের চার্জ নেই এটাতে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলা নেই আমি মুহূর্তে, অ্যাকাউন্টটা খুলে ফেলি।
এদের একটা আপনার প্রাইস রয়েছে, প্রাইজিংটা আপনাকে প্রাইজিং ইউজ করলে আপনি ভালো জানতে পারবেন। হ্যাঁ, এটা প্যাকেজ নিতে পারবেন। দেখি যেটা এখন ফ্রিতে কাজ করে কিনা। যাই এখানে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড করতে হচ্ছে। আচ্ছা, দেখি। এই দেখেন আমাকে কিন্তু আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে যে রিজার্ভ মার্কেটের উপর যে বেস্ট কিওয়ার্ডগুলো সে দেখাচ্ছে, যে দেখেন এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি চলে। এখানে 17 মিলিয়ন অডিয়েন্স হয়েছে এই কিওয়ার্ডের উপরে। মার্কেট ইন ডিজিটাল, তবে রিজার্ভ মার্কেটিং 12.28 মিলিয়ন হয়েছে এরকম। কলেজ কটা কি করে? হ্যাঁ ফত ভাই, জি বলুন ভাই। দুঃখ তো আমাকে অ্যাড করতে বলেন না ভাই, আপনি তো আমাকে বলেন যেগুলো ক্লাস জেনুইন ক্লাসে সেগুলো আমাকে অ্যাড করতে বলেছেন, তো ওগুলো অ্যাড করতে বলেনি আপনি। ওকে ওকে, গাড়ি চালাও, গাড়ি চালাও। তো দেখেন এখানে যে আমার যে কিওয়ার্ড, এখানে বলছে রেয়ার কিওয়ার্ড কোনগুলো হচ্ছে আপনার এভারেজে কোনগুলো চলে, দেখেন সবগুলো হ্যাশট্যাগ দেখাচ্ছে কিনা। এখানে একটা সুন্দর লিস্ট আসছে না আমাদের কাছে, এখানে সুন্দর লিস্ট। এবং দেখেন এখানে রিলেটেড হ্যাশট্যাগ আছে, রিলেটেড হ্যাশট্যাগ যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোন হ্যাশট্যাগ চলে এখানে, সেই রিলেটেড হ্যাশট্যাগুলো আপনাকে দেখাচ্ছে। তো আপনি যদি এখান থেকে যাচাই করেন যে এই হ্যাশট্যাগুলোতে অডিয়েন্স দেখেন কম আছে, রেয়ারগুলো দেখেন কম আছে, আপনি কি করবেন, রেয়ারগুলো নেবেন। কারণটা কি, আপনার ফলোয়ার তো কম। আপনি যদি হাই যেগুলো চলে সেগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার কি হবে, আপনার লাইকটা ফলোটা কম আসবে, মানে বেশি আসবে না, কম আসবে। আমাদের চিন্তা করতে হবে যে হ্যাশট্যাগে কি আপনার অডিয়েন্স কম, সেগুলোকে আমরা নিব। যেমন এখানে অডিয়েন্স কম আছে এবং আপনার সাথে যায় এমন হ্যাশট্যাগ নিতে হবে, যেটা আপনি যে পোস্টটা করতেছেন সেই হ্যাশট্যাগের সাথে যায়, এই ধরনেরটা কি হ্যাশট্যাগ নিতে হবে। এবং আপনার অডিয়েন্সটা কিরকম হতে হবে, অডিয়েন্সটা কম হতে হবে। আমি সেখানে বোঝাছিলাম আপনাদেরকে ফাইবারে যে অডিয়েন্স কম হলে আমাদের লাভটা কি বলতে পেরেছিলাম, মনে আছে? যদি আপনার অডিয়েন্স কম হয় তাহলে আপনার কি হবে, আপনার ওটাতে ফাইবার যেমন অডিয়েন্স কম হলে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি, তেমনি অডিয়েন্স কম হলে কি ফলো হওয়ার সম্ভাবনা আপনার বেশি, আপনার পোস্ট লাইক কমেন্ট বা এঙ্গেজমেন্ট সম্ভাবনা বেশি। তবে কি করবেন, আপনি ধরেন আপনি 3টা বা 5টা আপনি ট্যাগ দিবেন, 5টা ট্যাগ কি করবেন, 3টে ট্যাগ দিবেন হচ্ছে আপনার রেয়ার, এখান থেকে রেয়ার থেকে 3টা বেস্ট ট্যাগ আপনি রিসার্চ করে 3টে রেয়ার ট্যাগ দিবেন, 2টা ট্যাগ দিবেন হচ্ছে এভারেজে, বা একটা ট্যাগ দিবেন এভারেজে, একটা ট্যাগ দিবেন আপনি ফ্রিকোয়েন্ট থেকে। তাহলে আপনি এই 3টে যখন ব্যবহার করবেন, তাহলে রেয়ার অডিয়েন্সটা আপনারা এই পোস্টটা দেখবে, এভারেজ অডিয়েন্সটাও আপনার পোস্টটা দেখবে, এবং ফ্রিকোয়েন্ট অডিয়েন্সটা আপনার পোস্টটা দেখবে। তাহলে কি হবে, আপনি আপনাদের মেইন টার্গেট রেয়ার অডিয়েন্স, এটা আপনাকে দেখাতে পারলেন আপনার পোস্টটা, পাশাপাশি এই অ্যাভারেজ এবং ফ্রিকোয়েন্ট জন্য আপনি হাত দিতে পারলেন। এর ফলে কি হবে, আপনার ইনস্টাগ্রাম থেকে খুব ভালো একটা, যদি একটা কিওয়ার্ড কখনো হিট করে যায় তাহলে খুব ভালো একটা রেসপন্স আপনি পেয়ে যাবেন। আর যদি হিট না করে তো ব্যাড লাক, হ্যাঁ, হিট করে গেলেই আপনি ভালো একটা অবস্থান পেয়ে যাবেন। তো এখান থেকে হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন, বুঝতে পেরেছেন? এখান থেকে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আসবে, বিভিন্ন কিওয়ার্ড লিখবেন, সেই কিওয়ার্ড যেগুলো আছে কতগুলো সার্চ দিলেও কতগুলো পোস্ট হয় সেগুলো আপনাকে বলে দেবে। তো এই হ্যাশট্যাগের উপরেই ফাইবারে অনেক কাজ পাওয়া যায়। আমি সার্চ করি এখানে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, দেখেন কতগুলো কাজ আছে ভাই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উপরে, 542টা। এবং যারা সেল দিচ্ছে এখানে সার্ভিস সেল করতেছে, দেখেন কটা সার্ভিস ভাই সেল করছে, 672টা, 514টা, 226টা, 240টা, তারপরে আছে 530টা,
তারপরে 990, 48, 677, 25টা, 914টা, 60টা, 3টা, 22টা, 23টা, 6টা, 14টা, এরকম দেখেন মোটামুটি যারা এখানে আছে প্রায় ম্যাক্সিমামই 150, 500 বেসে সেল করছে না। তার মানে এই যে সার্ভিসটা হয়েছে, এই সার্ভিসটা আমাদেরকে একটা ভালো সম্ভাবনা আছে কি নাই বলেন। এখানে আমাদের ইজিলি র্যাঙ্ক, আমাদের 500 জনের সাথে প্রতিযোগিতা করে আমরা গিগটাকে র্যাঙ্ক করাতে পারবো না এখানে। তাহলে আমরা যদি এই গিগটা তুলি, যে হ্যাশট্যাগ এসেছে গিগটা যদি আমরা তুলি আমাদের ফাইবার প্রোফাইলে, তাহলে আমরা এখান থেকে ক্লায়েন্ট ধরতে পারবো কি পারবো না বলেন। এবং আমরা রিসার্চ করতে পারবো, আমাদের হ্যাশট্যাগ ক্লায়েন্ট কাজ দিলাম, কাজ দেওয়ার পর রিসার্চ করবো কোথা থেকে। এই যে টুলটা আছে, এরকম অনেক টুল ইনস্টাগ্রামে আছে, এরকম বিভিন্ন ইনস্টাগ্রাম বিভিন্ন টুল থেকে আপনি রিসার্চ করে এইখান থেকে বাছে বাছে আপনি ক্লায়েন্টকে কেউ স্পেশাল বানাবেন, বানায় বলবেন যে এখানে রিপোর্ট দিচ্ছে যে ফ্রিকুয়েন্ট এগুলো এতজন অডিয়েন্স আছে, এফার্ট এতজন অডিয়েন্স আছে, রিয়ার এতজন অডিয়েন্স আছে, 3টা অডিয়েন্স লিস্ট করবেন যে আপনার জন্য এই কিওয়ার্ডগুলো বেস্ট, সেগুলো আপনি নিতে পারেন। নেওয়ার পরে আপনি সেটা আপনি লিখবেন মাই সাজেশন, যে এতগুলো কিওয়ার্ড আছে আপনার টপিক্সের উপরে, কিন্তু আমার সাজেশন হচ্ছে এই কিওয়ার্ডগুলো। তাহলে আপনার যে ক্লায়েন্ট, সে কি স্যাটিসফাইড হবে কি হবে না বলেন। আপনি আপনি যখন ডেলিভারি করবেন ক্লায়েন্ট কি কি ডেলিভারি করবেন, এক্সেল ফাইল করবেন, করে এখান থেকে কিওয়ার্ডগুলো দেখলেন আপনি পাইলেন, সেখান থেকে ভালো ভালোগুলো আপনি জোন করবেন যে ফ্রিকুয়েন্ট, এভারেজ, রেয়ার, তিনি ভাগ করে এক্সেলে সাজাবেন। সাজানোর পর এখানে নিচে দেখেন আর নিচে আরো অপশন আছে আপনার রিলেটেড কিওয়ার্ড, আপনি ক্লায়েন্টকে বলতে পারেন আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এগুলো। তারপরে আপনি কি করবেন, একটা নিচে একটা সেকশন রাখবেন যে মাই সাজেশন, নিয়ে একটা সেকশন আলাদা ক্লিক করবেন, এই মাই সাজেশনের মধ্যে কি করবেন, এগুলোর মধ্যে আপনি ক্লায়েন্টকে যেটা ইউজ করতে বলতেছেন সেগুলো আপনি ক্লায়েন্টকে বলতেন। এতে কি হলো, ক্লায়েন্টকে জানালেন যে আপনার ব্যবসার উপরে এই কিওয়ার্ড নিয়ে আলোচনা হয়, এদের মধ্যে যদি আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন। তাহলে আপনার ক্লায়েন্ট আপনার কাছে এই অর্ডারটা করে স্যাটিসফাই হবে কিনা বলেন। আর আপনি এই কাজটা করতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে, খুব বেশি পরিশ্রম। আপনি আপনি যদি আপনি যদি 1 ঘন্টা টাইম দেন দিনে, তাহলে আপনি ওর কাজটা মনে করেন সুপার একটা ডেলিভারি দিতে পারবেন, তাই কিনা বলেন। এটা 10 মিনিটের কাজ, 10 মিনিটের কাজ যদি আমি খুব ভালো একটা সার্ভিস দিতে চাই, খুব ভালো রিসার্চ করতে চাই, আমি যদি একে 1 ঘন্টা টাইম দিই, 1 ঘন্টা করলে আমি কাজটা ছেড়ে দিই, আমি তার কাছ থেকে $5 হোক, $10 হোক, $15 হোক আমি ইনকাম করতে পারবো কিনা বলেন। তো হ্যাঁ, কই বেস্টের কাজ, সুন্দর সহজ কাজ। দেখেন এখানে দেখেন ক্লায়েন্ট কতগুলো রয়েছে, $5, $5 করে, $15 করে। তারপর যখন নতুন শুরু করবেন তাহলে আপনারা $5 করে দেন বা $10 করে দেন, $10 করে সেল করেন। $10 করে সেল করলে আপনাদের কি হবে, এটা আপনারা ভালো মোটামুটি ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, দেখেন এই কি বলতেছে, এই কি দেখেন এই বলতেছে যে সে কম্পিটিটর হ্যাশট্যাগ বলে দেবে, ইনফ্লুয়েন্সার হ্যাশট্যাগ বলে দেবে, বান্ডেল হ্যাশট্যাগ বলে দেবে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলে দেবে, কমিউনিটি হ্যাশট্যাগ বলবে, নিশ হ্যাশট্যাগ বলবে, ইভেন্ট হ্যাশট্যাগ বলবে। এগুলো কিন্তু আপনারাও নিচে বলতে পারবেন, কিভাবে বলতে পারবেন। যেমন কম্পিউটার হ্যাশট্যাগ যদি আপনি দিতে চান, তাহলে আপনি ক্লায়েন্টকে কি বলবেন, যে অর্ডার করার সময় বলবেন যে আপনি আমাকে আপনার 5টা কম্পিউটারের নাম দেন বা হাতে ইয়ে দেন, ইনস্টাগ্রামে লিঙ্ক দেন, আপনার গোল কি, এবং আপনার যে কম্পিউটার রয়েছে 5জন কম্পিউটারের লিঙ্ক দেন। তখন যদি আপনাকে 5টা কম্পিউটারের লিঙ্ক দেয়, আপনি কম্পিউটারগুলো হ্যাশট্যাগ পোস্টের হ্যাশট্যাগুলো এখানে দেন, তাহলে আপনি দেখতে পারবেন না যে তারা কোন হ্যাশট্যাগে প্রায়োরিটি দেয়, তো আপনাকে দেখতে পারবেন না বলেন। এখান থেকে আপনি কম্পিউটারে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে পারবেন না, তারা এই হ্যাশট্যাগুলো বেশি ইউজ করে, এখান থেকে তারা ভালো রেসপন্স পায়, এই হ্যাশট্যাগুলো যেখানে ব্যবহার করছে সেই পোস্ট তারা ভালো রাইট পাচ্ছে, তারা আপনি ওটা ব্যবহার করতে পারেন। এই ধরনের সাজেশন করতে পারবেন কিনা বলেন। তারপরে হ্যাঁ, ব্র্যান্ডগুলো কি, যে ধরেন অন্য ব্র্যান্ডরা, যারা ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডরা যখন প্রমোট করে, তারা ব্র্যান্ড প্রমোট করছে, তারা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করে, এই ধরনের হ্যাশট্যাগ আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনি তার ব্র্যান্ড হ্যাশট্যাগ দিতে পারবেন না। তারপর কমিউনিটি হ্যাশট্যাগ, কমিউনিটি হ্যাশট্যাগ মানে স্পোর্টস কিন্তু কমিউনিটি গেম, তো স্পোর্টস হ্যাশট্যাগ সব কমিউনিটি হ্যাশট্যাগ। এখানে যে হ্যাশট্যাগ রয়েছে, কমিউনিটি রিলেটেড যে হ্যাশট্যাগ রয়েছে, সেই হ্যাশট্যাগ রিসার্চ দিতে পারবেন। এরকম যে যখন সাজাতে পারেন, তো এখান থেকে আপনারা কি রিসার্চ করবেন, কি রিসার্চ করে আপনার যার যেরকম মনে হয়, ঠিক আছে, সেই কটা দিবেন, দিয়ে সুন্দর করে গিকগুলো দেখে আপনারা একটা গিক তুলবেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে, এর উপরে আপনারা সুন্দর একটি গিক তুলবেন। আমি কি বোঝাতে পেরেছি ভাই? তাহলে আমরা যে এখানে কাজ শিখলাম, আজকে যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাস করলাম, তাহলে আমরা এখানে কি কাজ শিখলাম বলি।
আমরা হ্যাশট্যাগ রিসার্চ শিখলাম, আমরা ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড দিতে হয় সে সম্বন্ধে আলোচনা করলাম, ইনস্টাগ্রামে কত ধরনের অ্যাকাউন্ট হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি। তারপরে আমরা কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা বলেছি, প্রোফাইল ক্রিয়েটের সময় কী বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেটা বলেছি, ব্র্যান্ডিং গোল আর মার্কেটিং গোল আলোচনা করেছি, কীভাবে একটা পোস্টের লাইক কমেন্ট গ্রো হয় আমি আমার লাইক প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখিয়েছি। আমার একটা আবার তারপরে আমরা কীভাবে বায়ো লিখে টাকা ইনকাম করতে পারি মার্কেট প্লেসে সেটা দেখেছি, এবং আমরা কীভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা সেল করতে পারি সেটা দেখেছি। আমরা কী কী সার্ভিস দেবো ক্লায়েন্টকে, আমার ক্লায়েন্টকে 4টা কাজ আমার এই মার্কেট প্লেস দেবো। একটা হচ্ছে কি ক্লায়েন্টের ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা সেট আপ করে দেবো, এটা একটা কাজ হতে পারে। ক্লায়েন্টের বায়ো আমরা লিখে দেবো, এটা একটা কাজ হতে পারে। ক্লায়েন্টের হ্যাশট্যাগ আমরা রিসার্চ করে দেবো, এটা একটা কাজ হতে পারে। ক্লায়েন্টের ইনস্টাগ্রাম আমরা ম্যানেজ করবো, আমরা এগুলো তার ইনস্টাগ্রামে পোস্ট করবো, শেয়ার করবো, স্টোরি দেবো, এগুলো আমরা হতে পারে। তাহলে আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এবার পাশাপাশি ইনস্টাগ্রাম ফলোয়ার এরকম একটা কাজ হতে পারে, আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো করতে পারি, এভাবে কাজ করে ফলোয়ার বাড়াতে পারি। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাকাউন্ট গিক তুলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং যে বিষয়গুলো আমরা শিখলাম বা দেখলাম, এর উপর বেস করে আমরা এই 5 থেকে 6 ধরনের গিক মার্কেট প্লেসে তুলতে পারি। এবং যার যেটা ভালো লাগবে সেই গিকটা অ্যাকাউন্টে তুলবেন। তো অবশ্যই বায়োর গিকটা আর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের গিকটা আপনারা অবশ্যই তুলবেন। আমি কি বলতে পেরেছি ভাইয়া? তাহলে আপনাদের একটা বাড়ির কাজ থাকবে প্রত্যেকে, এই ঈদের আজকে আমাদের লাস্ট ক্লাস, ঈদের আগে কালকে হয়তো আমরা ক্লাস করবো এই এক্সামের জন্য, ঠিক আছে? তো কালকে সবাই গিক তুলবেন, আজকে সবাই গিক তুলবেন, কমপক্ষে একটা গিক তুলবেন, নাহলে কিন্তু এক্সাম দিতে পারবো না। কালকে তাহলে আমি সন্ধ্যার পরে 1 ঘন্টা পর টাইম দেবো, 1 ঘন্টা টাইমে আমরা কি করবো, আমাদের যে গিগের যে এক্সামিনেশনটা আছে সেই এক্সামিনেশন আমরা দিয়ে দেবো। আজকে আমরা নতুন টপিক শুরু করতে চাচ্ছি না, কারণ আমরা এখন অন্য টপিক নিয়ে আলোচনা করবো, যে তোমাদের অন্য টপিক আলোচনা করতে হবে, আর যে বন্ধ আছে যেন আমরা দেখাতে যাচ্ছি না আর কি, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো আজকে ক্লাস নিয়ে কালকে সন্ধ্যার পরে 7টা আমার কাছে সন্ধ্যার পরে টাইমটা হবে, কারণ আমার কাছে ক্লাস আছে। আপনাদেরকে তো আজকে আমি এখানে যাচ্ছিলাম, আপনাদেরকে এক্সাম দেখাবো, আমি ইনস্টাগ্রাম শেখাবো। তো আপনারা তো কেউ এখনো গিক তুলে নিয়ে নেই, তাই আমি দেখাবো কীভাবে বলেন? আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার এক্সাম একাই দিয়ে পাস করতে পারবেন, তাহলে আমার ক্লাসে অ্যাটেন্ড না করলে সমস্যা নেই, কারণ কালকে ক্লাসে এক্সাম নিয়ে দেখাবো, ঠিক আছে? জি, 7টা থেকে 8টার মধ্যে, সন্ধ্যার পরে 7টা থেকে 8টার মধ্যে। আপনাদের কোনো টাইম ফুটোর আছে যে আপনাকে আরো কোনো টাইম দিতে চান, যে 9টা 10টা? আপনাদের কোনো টাইম ফুটোর আছে যে আপনার টাইমে করতে চান সন্ধ্যার পরে? যে কোনো টাইম তাহলে বলতে পারেন যে আপনাদের 9টা বা 10টা ভালো হলে কোনো সমস্যা নেই, 9টা 10টা দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 10টা থেকে 11টা যে করতে চান করানো যাবে, কোনো সমস্যা নেই। আপনারা জানাবেন, আমি টাইম দিলাম হচ্ছে 7টা থেকে 8টা, ঠিক আছে? আপনারা গ্রুপে সবাই ডিসকাস করে আমাকে কালকে 6টার মধ্যে জানিয়ে দেবেন যে আপনারা কখন ক্লাস করবেন, ঠিক আছে? আমার চয়েস নিলে 7টা থেকে 8টা, যাবে আপনারা চয়েস করেন তাহলে আপনারা সন্ধ্যার পর যখন কখন সবাই মিলে করবেন তা আমাকে বলে দিন, আমি তাহলে 1 ঘন্টা সময় দেবো, 1 ঘন্টা সময় আপনাদের এক্সাম আমি পাস করে দেবো, আপনাদের সবাইকে মোটামুটি ভালো মার্কস তুলে দেবো, ঠিক আছে? আর বাড়ির কাজ কিন্তু 3টা গিক, 3টা তুলতেই হবে আপনাদের, ঠিক আছে? এই 3টা গিক তুলবেন, দ্রুত কাজ হবে। যদি না তুলেন, গিক তুলতে আলসেমি করেন, তাহলে কিন্তু আপনারা কাজ পাবেন না, ঠিক আছে? আমাদের 98% ভালো অবস্থায় আছে, তারা দ্রুত কাজ করে, আপনারা আমাদের ফাঁকিবাজি করেন। হ্যাঁ, তা ফাঁকিবাজি পাওয়া যাবে না, কাজটা ভালো করতে হবে। তাহলে আশা করি আপনারাও কাজ পাবেন। হ্যাঁ, কালকে আমি তো বললাম যে যে আমার দিক থেকে টাইমটা হচ্ছে 7টা থেকে 8টা, যে আপনারা আমার টাইমে করতে চান তাই যে আমার টাইম। আর যদি মনে হয় যে আপনারা যদি 7-8টার দিকে আপনারা না করতে পারেন, আপনাদের যদি প্রবলেম থাকে, ঈদের কেনাকাটা আছে, যদি আপনারা মনে করেন, তাহলে আপনারা চাইলে রাত 10টা-9টার দিকে আপনারা সবাই মিলে ডিসকাস করে কখন ভালো হয় সেটা একটা আমাকে জানাই দিলে আমি করতে পারবো। আপনাদের ইচ্ছা কখন করবেন, হ্যাঁ ডিসকাস করে আমাকে জানান। কিন্তু ক্লাস হবে 6টার পরে, হ্যাঁ 6টার আগে ক্লাস দিতে পারবো না। হ্যাঁ, আমাকে ফোন দিয়ে জানান, গ্রুপে যদি জানালে আমি গ্রুপে শেয়ার করবো না, আপনারা ফোন দিয়ে জানিয়ে দেবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি বলেন। ফাইবারের পেমেন্ট রয়েছে পেপাল, পেওনিয়ার আর হচ্ছে
পেপার আর পিওনিয়ার কোনো আপনার ব্যাংকটা আপনার ভায়া পিওনিয়ারই হয়, দুটো ওয়ে, উইথড্র হচ্ছে দুটো ওয়ে, পেপার আর পিওনিয়ার। এটা আমি নিজে আপনাদের কাটার পর শেখাবো ভাই, কখন কাটা অ্যাপ্লাই করতে আমি শেখাই দেবো। আমার স্টেপগুলো ফলো করেন, তাহলে প্রবলেমে পড়বেন না। হ্যাঁ, আমি দেখাই দেবো আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে কার্ডটা পাবেন দেখাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমি তো বলেছি এগুলো আমি দেখাই দেবো আপনাদের। আগে ফাইবারটা শেষ করেন, ফাইবারে আর এখন আমি কিন্তু ফাইবারে গিগ তোলা দেখাবো না নেক্সট আপনাদের। আপনারা দেরি করতেছেন, আপনারা গিগ তুলতেছেন, সেই ক্লাসে আপনারা কেউ ল্যাপটপে নিয়ে আসেন নাই, আমি আবার দেখতেই পারলাম না, করতে পারলাম না। নেক্সট ক্লাসে আপনারা যদি এক্সামটা না দেন, আমি আপনাদেরকে এক্সাম দেবো না। কালকে যদি আপনারা এক্সাম না দেন, এক্সাম স্টুডেন্ট মিসিং থাকেন, তাকে আমার এক্সাম দায়িত্ব আমার থাকবে না, আমি এক্সাম দিতে পারবো না। হ্যাঁ, আর এর মধ্যে কালকে যদি এক্সামে পরে আমার টাইম পাই, গিগ নিয়ে আরো দুই একবার কোনো স্পিচ থাকলে বা কার কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, আমি বলে দিব। গিগ নিয়ে আমি পরে আপনাদের কোনো কথা বলবো না, আমি খালি বলবো ভাই আপনাদেরকে এই গিগটা তুলতে হবে, আপনারা গিগ তুলে ফেলবেন, আমাকে দেখাবেন গিগ ঠিক আছে কিনা, আমি দেখে বলবো হ্যাঁ ভাই গিগ ঠিক আছে, এটা কন্টিনিউ করেন, এটুকুই। কারণ আমরা যদি গিগের উপরে ক্লাস করতে যাই, 7টা করে গিগ 7 দিন যদি নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের অনেক টাইম চলে যাবে, যদি ভালো শিখতে চাই আর কি। আর সেখানে আমার অনেক কিছু বাকি আছে। আমরা কেবল আমরা ফেসবুক শেষ করলাম, ইনস্টাগ্রাম শেষ করলাম, এখন টুইটার আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, এসইও আছে, এসইএম আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, অনেকগুলো কাজ বাকি, ইমেল মার্কেটিং আছে, অনেকগুলো কাজ এখন বাকি আছে শেখার। যদি আপনারা মার্কেট প্লেসে বেশি সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনাদের শেখার সময় কম পাবেন, আমি বলে দিচ্ছি আগে থেকে। জি, হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, সুন্দর করে লেখা দিয়ে আপনাকে তুলে ফেলবেন, তুলে ফেলবেন, আমাকে বলবেন যে ভাই আপনারা আপনারা সবাই গিক তুলতে পারবেন। পাবলিশ হতে গেলে আপনারা গিক তোলেন, গিক তোলা আবার পাবলিশ আশা রাখবেন, আপনি নিয়ে আসেন, এক্সাম দাম দিয়ে দিচ্ছি, কালকে আপনাকে এক্সাম দিয়ে দেবো। আপনি 3টা গিক তুলতে পারবেন, 3টা গিক আজকে আমার তুলে রেডি করে রাখেন, ড্রাফটে রাখেন, আমি আপনাকে কালকে এক্সাম দিয়েছি, এক্সাম দিয়ে আপনি গিক পাবলিশ করে দেবেন। গিক তো আপনার খালি পাবলিশটা হবে না, গিক রেডি হয়ে থাকবে, আপনি এক্সাম দেবেন, এক্সাম দাম 3টা পাবলিশ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখা দিব, দেখা দিলে এক্সামটা পাস করে দেবো, এক্সাম পাস হলে আপনি পাবলিশ, তাহলে আপনার কাজটা পিছিয়ে আমরা দ্রুত আগে গেলাম। আর যদি আপনার দেরি করেন, তাহলে পিছিয়ে পড়ে যাবো। কারণ ধরেন আজকে বলতেছেন, ইভেন ভাই বলতেছেন যে আজকে আমার এটা প্রবলেম, তাকে আমার পরে ভাই বলে ভাই আমার এটা প্রবলেম, প্রতিদিন পাঠ্য হয় এটাই আমার প্রবলেম। তো সবার প্রবলেম যদি একদিন করে হয়, দেখা যাবে আমাদের 7 দিন চলে যাবে ওই প্রবলেম সলভ করতেই। আর যদি আমরা একদিনে হওয়ার প্রবলেম সলভ করি, আমরা ঝামেলাটা কম হবে। আমি বলতে পেরেছি না, একবার দিলেই হয়ে যাবে, পাস করে শেষ। ওকে, ঠিক আছে, জি বলুন। হ্যাঁ, আমি তো আপনাদেরকে দুটো গিগ দেখালাম, এই দুটো গিগে অর্ডার আছে কিনা বলেন, হিউজ অর্ডার আছে কিনা বলেন, হিউজ অর্ডার আছে না এগুলোতে? যে দুটো গিগ আপনার হ্যাঁ, এটা আমি অবশ্যই বলে দেবো, আমি আপনাকে বলে দেবো যে আপনার এটাতে তুলতে পারেন। এখন ধরুন আপনারা যদি আমার কথা শুনে দ্রুত কাজ করেন, তাহলে কি হবে, আমাদের একটা ভালো তাড়াতাড়ি ফলাফল পেয়ে যাবো। আর যদি আমরা লেট করে ফেলি, তাহলে অন্যরা ইয়ারটা ফিল আপ করে দেবে। এই জন্য আমি আপনাদের বারবার বললাম, তাড়াতাড়ি আমি বলা মতো কি তুলে ফেলবেন, তাহলে আপনারা দ্রুত সারা পাবেন। যদি দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কেউ হয়তো বা হ্যাশট্যাগে অর্ডার হবে, কেউ হয়তো বা বায়োতে অর্ডার হবে, যারা যেটা চললো সেটা থাকলো, যেটা চললো না সেটা রিলেট করে দিলাম, রিলেট করে আবার নতুন দিক দিলাম, তাহলে আপনাদের কি হবে, ভালো ভালো গিকগুলো আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো মার্কেটে চলে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। এখন যদি এমন হয় যে ভাই আমাকে গিক তোলা শেখার প্রতি ক্লাসে বলে গিক বললাম, বলে ভাই গিকটা তোলা শেখার আমাকে, তাহলে কিন্তু ভাই সময় আমাদের অনেক চলে যাবে, এটা করা যাবে। এই জন্য আমি বললাম সবাই গিক তুলে ফেলেন। আজকে 3টা গিক দায়িত্ব দিলাম, কালকে আমরা টেস্ট দিয়ে গিক পাবলিশ করবো। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় সে সলভ করে দেবো। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমি বোঝাই দেবো ভাই, এগুলো তো বোঝাই দেবো, বাট গিকটা তো তোলার নিয়মটা একই, সব গিক তো একভাবে তুলতে হয়। আমি তো আপনাদের শিখিয়ে দিয়েছি কিভাবে গিক রিসার্চ করতে হয়, গিক রিসার্চও শিখে দিয়েছি, গিক কিভাবে তুলতে হয় সেটাও শিখে দিয়েছি। এখন আপনাদের গিক রিসার্চ করতে পারেন এবং গিক তুলতে জানেন, তাহলে কিন্তু গিক তোলাটা কষ্টকর হবে না। আর আমি আপনাকে বলে দেবো টিপস, যে ভাই এখন মার্কেটে চলতেছে এটা তোলেন, এটা তুলবেন, এখানে এই জিনিসটা লিখবেন, এই জিনিসটা লিখলে আপনার গিকটা সেল হবে, এটা আমি আপনাদের বলে দিব। এখন যদি আমি একটু বলে দিতে আপনি না বোঝেন, তাহলে কিন্তু ভাই এই ব্যর্থতা এটা, তাই না?
আমি আপনার টিপস দেবো, কারণ আমি তো আপনার গিক তোলা শিখেছি, রিসার্চ করা শিখেছি। এখন যদি আপনি রিসার্চটা করতে না পারেন তাহলে তো আমি, কারণ আমার পক্ষে এই 20 জনকে সাপোর্ট দেওয়া সম্ভব না 1 by 1। যদি আপনারা আমাকে নিতে পারেন তাহলে আমি আপনাদের দিতে পারবো। আমি তো আপনাদের কাজ শিখে দিয়েছি আগে, যে এটা এই কাজটা এভাবে করতে হয়, মানে যুদ্ধ করার আগে তবে আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যে প্রশিক্ষণটা এভাবে করতে হয়। ঠিক আছে, আমি সাপোর্ট দেবো, সমস্যা সাপোর্ট পাবেন, কিন্তু এটা কন্টিনিউ সাপোর্ট দেবো না। যদি আপনারা যদি ভালো কাজ করেন তাহলে ভালো সাপোর্ট পাবেন, আর ভালো কাজ না করলে ভালো সাপোর্ট পাবেন না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আমাদের ঈদের অফিসিয়াল ছুটি হচ্ছে বুধবার পর্যন্ত। হ্যাঁ, আমরা বুধবারে আবার ক্লাসে কাউন্ট জয়েন করবো, সামনে বুধবারে আবার ক্লাসে জয়েন করবো। শনি থেকে মঙ্গল পর্যন্ত আমাদের অফ থাকবে, বুধবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ, আর যদি কোনোভাবে একদিন বানানো যায় ছুটি দেয় তাহলে শনিবার ক্লাস, একদম 1 সপ্তাহ পর ছুটি পাচ্ছে। ঠিক আছে, কি ছুটি 1 সপ্তাহ লাগবে না বুধবার পর্যন্ত দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আমার সেটা মনে হচ্ছে বুধবার পর্যন্ত ভালো হবে, কারণ আমাদের কোর্সটা দ্রুত শেষ করলে আমাদের জন্য উপকার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3টার মধ্যে, যে কোনো টাইম 2 থেকে 3টার মধ্যে ঢুকে পড়বো আমি। আর ভাই সমস্যাটা হয় কি, আমার সমস্যাটা হয় কি, আমাকে ওই বিভিন্ন ব্যাচে ঢুকে ঢুকে মনিটরিং ক্লাস করাতে হয়। এই সমস্যাটার কারণে ওই দেখা যায় সময় পাই হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে থাকি তো ম্যাচে থাকি, একাই একাই আছি। এই রান্না করে খাবার রেডি করে লাঞ্চ কমপ্লিট করতে 1 ঘন্টা হয়ে যায় না। এই কারণে দেখা যায় যে আপনাদের ক্লাসটা দূরে শুরু করতে পারি না, দেখা যাচ্ছে আমার 2:30 বা 2:45 বেড়ে যায়। এই কারণে আমাদের ক্লাস টাইমটা ওই 2:30 থেকে 3টার মধ্যেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর যারা যারা মনে করেন যে পরীক্ষায় পাশ করা দরকার, তারা কালকে অবশ্যই ক্লাসটা করবেন। কালকে আমাদের অফ ক্লাস, এটা কোনো কাউন্ট হবে না। আর আজকে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, একটু পরে অ্যাটেন্ডেন্সটা আর ভিডিওটা কালেক্ট করে নেবেন গুগল ক্লাসরুম থেকে। হ্যাঁ, আমি খুঁজে 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 দেবো। অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি আমি, আমি আপডেট করে দিচ্ছি, এখন দিইনি এখন অ্যাটেন্ডেন্সটা। মানে কারেন্ট চলে গেছে তো, কারেন্ট চলে যাতে আমি আর অ্যাটেন্ডেন্সের সময় নষ্ট করি নাই। আচ্ছা, আপনাদের অনেক ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে ভাই বর্তমানে? আপনার আমি মানে আমি বুঝতেছি না। আমি বুঝতে পারছি না, রংপুরে আপনার খুব ভালো ছিল, মানে সপ্তাহে দেখা যাচ্ছে যে সপ্তাহে হায়েস্ট 1 ঘন্টা ইলেকট্রিসিটি হতো আগে। এখন ডিসিটি আমরা দেখতেছি যে প্রতিদিন 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ইলেকট্রিসিটি হচ্ছে, এবং যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। কালকে তো খুব প্রবলেম ফেস করছি ক্লাসে থেকে, আজকেও আপনাদের কাছে 1 ঘন্টা কারেন্ট নাই। এই জন্য বললাম যে আপনাদেরও সেরকম প্রবলেম হচ্ছে নাকি।